এতদিন ধরে ধর্মীয় কারণে একটি ভয়ঙ্কর সিকিউরিটি ল্যাবস বিমানবন্দরে রেখে দেওয়া হলো, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট বলে, এবং তারা সমর্থন করলো না বলে সেটাকে সরানো গেল না। এখন যখন সরানোর ব্যবস্থা হচ্ছে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং সৌগত রায় এবং অধীর চৌধুরী বলছেন না না, এটাকে তো সমর্থন করা যায় না, এত গুরুত্বপূর্ণ স্ট্রাকচার কি করে সরিয়ে দেওয়া যেতে পারে। সুদীপ্ত সরকার, দেখো কিশালয়, আমি এইখানে যখন বলেছিলাম যে আর্টিকেল 25 থেকে 27 একটা সেকুলার স্পিরিট রাখে, তখন আমাকে খুব কটাক্ষ ফেস করতে হয়েছিল যে আপনি সেকুলার মাইন্ডের। হ্যাঁ, আমি সেকুলার মাইন্ডের 100%। স্টেট হ্যাজ নো রিলিজিয়ান, স্টেট হ্যাজ নো রিলিজিয়ান। আমি 100% সেকুলার। ওই এমন সেকুলার না যে মুখে বলবো সেকুলার আর পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে তাদেরকে উস্কানি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করব, নিজের ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করব। আপনি পয়েন্টে আসুন। অবশ্যই আমি আপনাকে বলছি, স্টেট হ্যাজ নো রিলিজিয়ান। পাবলিক পলিসিতে ডিসিশন নেওয়ার অধিকার স্টেটের আছে, সেইটা পাবলিক ওয়েলফেয়ারটা হচ্ছে প্রাধান্যতা, এবং সেই জায়গায় ধর্ম না দেখে পাবলিকের স্বার্থে এতদিন কোথায় ছিল পাবলিক ওয়েলফেয়ার স্যার? স্টেট নিতে পারে। এবং যার এটা মনে হবে যে যার এটা বিরোধী, এখন যদি সরকারের মনে হয় যে এই মুহূর্তে এইটা এক্সপেকটেশনের বেশি দরকার, এর নিরাপত্তার কারণে বেশি দরকার, এবং স্টেট যদি রাজি থাকে, সেখানে আমার মনে হয় সেটাকে স্বাগত জানানো উচিত। আর যার মনে হবে যে ধর্মীয় কারণে বা যে কোনো কারণে, তার রাজনৈতিক কারণে এটাকে ধর্মের রং লাগিয়ে আমি এটার বিরোধিতা করব। সুদীপ্ত দা এবং দেবাশিস দা দুজনেই স্টেট ওয়েলফেয়ার, মানুষের ওয়েলফেয়ারের কথা বলছেন, পাবলিক পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছেন। সেগুলো এতদিন ছিল না, এতদিন কোথায় ছিল? আর বললে দেবাশিস দা বলছেন পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। আমি পরিষ্কার বলছি যে স্টেট এতদিন ছিল না। সরকারের প্রত্যেকের কাছে যাব, উপর সরকার কোন সময় মনে করবে যে তার এটার প্রাধান্যতা আছে, এতদিন কেন ছিল না প্রাধান্যতা? সেই ডিসিশনটা নেবে। রাজনীতির জন্য তো চাইলে কোর্টে যেতে পারতো, সেন্ট্রাল গভর্নমেন্টও তো চাইলে কোর্টে গিয়ে এইটাকে খালি করাতে পারতো। গুন্ডা দমন বিলটাও আসছে সুদীপ্ত দা। হ্যাঁ, আসুক, অবশ্যই। গুন্ডা দমনে যদি স্টেটের ভালো হয়, তাই জন্য কি গুন্ডা দমনে যদি স্টেটমেন্টের দিকে হয়ে যাচ্ছে নাকি? বেশ, অঙ্কন কাউন্টার করছে প্রত্যেকের কাছে। সেকেন্ড টাইম আসি সুদীপ্ত দা। অঙ্কন উত্তর দিচ্ছে, তারপর দেবাশিস দা এবং প্রত্যেকের কাছে অঙ্কন উত্তর দিন। না, তৌসিফ ভাই আর সুদীপ্ত দার সমস্যা হচ্ছে ওনারা কোন তৃণমূল এখনো বুঝে উঠতে পারছেন না। তৌসিফ ভাই তো তাও তৃণমূলের বিরুদ্ধেই তো লড়ে নিয়েছেন এবারের নির্বাচনে নির্দল হিসেবে। আর এনসিপিআই তৃণমূল না চটি তৃণমূল না বালিশ তৃণমূল, এইটা এখন অব্দি কনফিউজড আছে। ফলে কোন পক্ষের, ঋতব্রত ব্যানার্জি কি কথা বলবেন, নাকি এনসিপিআই কি কথা বলবেন, নাকি মমতা ব্যানার্জি কি কথা বলবেন, সেই স্টেটমেন্টটা একটা তারা অপেক্ষায় রয়েছেন। দেখুন, সহজ কথা, পরিষ্কার কথা। সৌগত রায় তো বলে দিলেন যে আমরা এর বিপক্ষে, মানে কালীঘাট তৃণমূল সম্ভবত নাকি না, জানি না, আমি কবে কি গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। ব্যাপার যা হচ্ছে হলো, এদের একটা কথা বুঝতে হবে, এরা যা ছিল, এই যে অধীর চৌধুরী বা এই যে যারা যারা রয়েছেন, এদের সমস্যা হচ্ছে এরা একটা ভোট ব্যাংক তোষণের রাজনীতিটা করার জন্য এরা বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ, দেশের স্বার্থ, ভারতবাসীর স্বার্থ সবকিছুকে উচ্ছন্নে দিতে পারে। এদের একমাত্র হচ্ছে হলো আমাকে ওই মুসলিম মৌলবাদের দাসত্বটা করে যেতে হবে আর ভোট ব্যাংকের রাজনীতি করে যেতে হবে। তাতে বাংলার ক্ষতি হোক, দেশের ক্ষতি হোক, কিচ্ছু যায় আসে না। এই যে আজ এই যে এয়ারপোর্টে শুধু কি হিন্দু যাত্রী রয়েছে, মুসলিম যাত্রী নেই? একদম শুরুতেই বললাম, যারা হজ করতে যাচ্ছে তাদের লাইফে সিকিউরিটি কে নেবে? তাদের জন্য এরা ভাবে না। এরা ভাবে শুধুমাত্র কোন ইস্যুটাকে নিয়ে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি করা যায়। অধীর চৌধুরী বলছেন না, অধীর চৌধুরী বলছেন এটা সংস্কৃতি। কোন সংস্কৃতি? কোন বাংলার সংস্কৃতির জন্য এইটা হতে পারে যে নাগরিক স্বার্থকে আমি সরিয়ে দিচ্ছি আর ভোট ব্যাংকের রাজনীতি করছে? এটা কোন সংস্কৃতি? বাংলার সংস্কৃতির নামে এই ধরনের ধান্দাবাজি এটা চলতে দেওয়া যাবে না। তৌসিফ, উত্তর। দেখুন, কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে সেটা তো ওরাই দায়িত্ব নিয়ে বলতে পারবে যে ওদের কি সাজেশন। আমি এটাই বলতে পারি যে এয়ারপোর্টের বিষয়ে এয়ারপোর্ট অথরিটি কি ডিসাইড করে কি কোথায় কি ইনস্টল হবে, কোন কি অ্যাডজাস্টমেন্ট রিলোকেশন করতে হবে, ওদের উপরে ওটা ছেড়ে দিতে হবে। ওরা যদি মনে করে যে না এই রিলোকেশনটা দরকার এই ডিভাইসটাকে ইনস্টল করার জন্য, তাই গভর্নমেন্টকে ওরা বলেছে। এবার আগে চিঠিগুলো যখন আসছিল তখন তো রাজ্য সরকার এইটা ভাবেনি যে আমরা ওদের উপর ছেড়ে দিলাম, আমরা রিলোকেট করে দিলাম। ডিভাইসের কথা ছিল না।
একটা জিনিস আছে যে 2003-এ যখন আচ্ছা, এই কথাগুলো 2017-তে তো হচ্ছিল এসেছিল, মসজিদ তখন নিয়ে, কি হয়েছে? ওই সময় 2017-তে তখন তো আপনিও তৃণমূলে ছিলেন, কালীঘাট তৃণমূল আর কি। কথা ছিল ওই ডিভাইস ওসমান মল্লিক ভার্সেস কালীঘাট তৃণমূলে যখন ছিলেন তখন এটা ওসমান বাবু তো আসিফকে কিছু একটা না। বলছেন, এক সেকেন্ড, ওসমান বাবু তো আসিফকে উত্তর দিচ্ছেন। মুসলিম হ্যাঁ। সমাজের মধ্যেও তো কিছু এগিয়ে থাকার লোক আছে, হ্যাঁ। তারা তো এগিয়ে এসে বলতেই পারে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে আমরাই প্রস্তাব দিচ্ছি এখান থেকে মসজিদটাকে রিলোকেট করে দেওয়া হোক। সেটা কি ভালো বার্তা হতো না সমাজের ক্ষেত্রে? মুসলিম সমাজের অগ্রগণ্য লোকেরাই যদি এগিয়ে এসে বলতো যে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা প্রস্তাব দিচ্ছি মসজিদটাকে রিলোকেট করা হোক, সেটা হতো আরো অনেক বেশি ওয়েলকাম অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা দেখানো হচ্ছে না কেন? আপনি বলেন আমি অনেক দিন ধরে বলে আসছি, কে শোনেনি? অসংখ্যবার ধরে, আপনি জানেন না তাই বলছি। না, যেমন আমি বলে আসছি যে ইউনিফর্ম সিভিল কোডের কথা, সেই 20 বছর ধরে বলে আসছি, এই সরকার এই সেটাও করছে ইউনিফর্ম সিভিল কোড। ওটা আবার অন্য প্রসঙ্গ। আমি বলছি আর কি, এই সরকার অনেকগুলো স্টেপ নিচ্ছে যেগুলো আপনারা করেননি, এতদিন ধরে ধামাচাপা দিয়ে রেখেছেন। এই সরকারকে আমি সাধুবাদ জানাই যে এই যে আশু দরকার যেগুলো, সেগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে করছেন এবং অতি দ্রুততার সঙ্গেই এই মসজিদটাকে রিলোকেট করা দরকার। হ্যাঁ, না দেবাশিস দা, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনি কন্ডেম করেন তো? সিদ্দিকুল্লাহ চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী, সৌগত রায় অথবা কোনো বাম, তৃণমূল, কংগ্রেস যে নেতাই হোক যারা বলছেন না এটা ভুল হচ্ছে, আপনি কন্ডেম করছেন তো অনিয়ারে বসে যে তারা রাজনীতি করছে? আসলে কিশলয়, আমি দেখবো আপনি এটা বলতে পারেন কিনা। আমার মনে হয় যে আমার খুব যে সমস্যায় ভূমিকা পড়েছে। সেটা আমার পালন করা উচিত। তুমি হয়তো তোমার ভূমিকা ভুলে গেছো। আমার ভূমিকা, আমার সরকার যে কাজ করছে তার মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা, বা যেখানে ক্রিটিসিজম দরকার নেই সেখানে সেটাকে সাপোর্ট করা। আমার মনে হয়েছে আজকে না, আমার ভালো সিপিএম, ভালো সিপিএম বলে একটা গোত্র, সেটার মধ্যে আপনি পড়েন মনে হচ্ছে। না, সে তো এখন আমরা দেখছি না না বানানা ভালো সিপিএম, আপনি ভালো সিপিএম, আপনি মোহাম্মদ সেলিম নন, আপনি মোহাম্মদ সেলিম নন, আপনি ভালো সিপিএম, ভালো আম বা ভালো আপনি তৃণমূল ভালো চলে গেছে। সিপিএম। আমি বলছি তো, আপনি যে এটাকে স্বাগত জানাচ্ছেন, আমি এটা বলছি, আমি এখানে ভালো বিজেপিকেও সিপিএম। সাপোর্ট করছি না, আমি আমার সরকারকে সাপোর্ট না করছি। দেবাশিস দা, আমরা এয়ারপোর্ট অথরিটিকেও কোশ্চেন করছি, একদম আমরা করছি। সেন্ট্রাল আমি গভর্নমেন্ট, বলছি যে- স্টেট গভর্নমেন্ট যারাই এতে স্টেক হোল্ডার, আমরা প্রশ্ন করছি আমি এতদিন বলছি- ধরে কেন যাত্রী আমি বলছি- সুরক্ষার আমি বলছি- কম্প্রোমাইজ করা হয়েছে? আমি দেবাশিস বলছি- দা, আপনি পারেননি এতদিন প্রশ্ন করতে। আমি বলছি কিশোর, আপনারা পারেননি। আমি বলছি কিশোর, আমরা ওনারা কেউ তো পারিনি, করেননি। আমরা কেউ পারিনি, আমরা সবাই পারিনি। আমি বলতে চাইছি আজকে যখন হচ্ছে, তো আমার মনে হয় এটাকে করানো উচিত, সেইটা সাপোর্ট করা উচিত। কি হয়েছে আগে সেইটা না, না, করে আগের কথা ছেড়ে দিন। আলোচনা গরম করে লাভ নেই। না, তো না, আমার ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার বলছি দল যে- support করবে তো? আমি বলছি যে মোহাম্মদ সেলিম সাপোর্ট করবে তো? আমি বলছি যে আজকে 207টা বিধায়ক আছে, মোহাম্মদ সেলিম সাপোর্ট করলেন কি অন্য কেউ সাপোর্ট করলেন, না, কিছু যায় আসে করলে না। তো ভালো, আমি আমার ইতিহাসও বক্তব্যের ঘাটবেন শুরুতে না, বলেছি, ভবিষ্যতও ভাববেন না, আমার তাহলে কি বক্তব্যের করবেন? শুরুতে বলেছি কিছু জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া সিদ্ধান্ত নিতে হয়। সেখানে কোনো রাজনীতি থাকে না, সেখানে কোনো ধর্ম থাকে না, সেখানে গণতন্ত্র প্রয়োজন বাহ, থাকে এ না। ভালো CPM। সেই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন ভালো নিতে হবে। দেবাশিস আমরা দা, আজকেও আফসোস করি, আমি একটা হয়তো question বুদ্ধদেব বললাম। ভট্টাচার্য যদি আমি সেই আবারও দিনকে question দাঁড়িয়ে করছি। সেই দিনকে অধীর রঞ্জন চৌধুরীর আমি শেষ বক্তব্য করিনি। কন্ডেম করবেন? আমি শেষ করি। নিন্দা করবেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য? অধীর রঞ্জন চৌধুরী বলছেন এইটা নাকি হয়ে ক্ষতি হচ্ছে, ভুল হচ্ছে, এটা দেখুন, হওয়া উচিত প্রত্যেকের নয়। গণতান্ত্রিক অধিকার আছে, সে তার মতো বলছে। আপনি কিন্তু কি আমার নিন্দা মনে করবেন এই হচ্ছে, statement-এ? আমার মনে হয় ওনাকে একটু ভাবতে হবে। এটা নিরাপত্তার প্রশ্ন, ভাবতে এটা হবে। রানওয়ে সম্প্রসারণের প্রশ্ন, দাদু হয়ে গেল, আর কি ইনফ্রাস্ট্রাকচার বেশ। ডেভেলপমেন্টের প্রশ্ন। স্যার, এর এখানে কাছে কোনো আসি। কম্প্রোমাইজ নয়। আসি স্যার, আমি হাত তুলছিলেন। হ্যাঁ, আমি দেখো একটা জিনিস কিশলয়, অনিল জানা। আমরা জনাব ABA গনি খান চৌধুরী সাহেব নমস্য লোক, ওনার পরে আমরা দেখেছিলাম একদিন আলাপ হয়েছিল। স্যার আমি 1 মিনিট আটকাবো। স্যার আমরা তো প্রশ্ন শুধুমাত্র এই রাজ্যের আগের সরকারগুলোকেই করছি না, আমরা গতকাল থেকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকেও প্রশ্ন করছি যে তারা কেন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেয়নি। হ্যাঁ অবশ্যই তারা একা এটা করতে পারতো না, কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কিন্তু এখন ইমিডিয়েটলি সরানো হোক সেই দাবি করছি। প্রশ্ন করতে গেলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। না না, আগের প্রশ্ন তো যত করতেই হবে খোঁচাবে, স্যার। আমি তখন আবার অন্য জায়গায় খোঁজাতে শুরু করবো। হ্যাঁ, আমি না, বলছি না, আগের জায়গায় আমরা এই তো যাচ্ছি না। বলছিলেন না যে আমি অতীত বলছি যে ঘাটবেন না, আমি বলছি কোনো কাসুন্দি ঘাটবেন আমি সেটা না। এই রাইট এইটা তো, আমি চাইছি তাহলে এটা। আমি চাইছি না, তাহলে আমি ভাবতেই চাইছি না। একদম, আমি না, না, ভাবতেই না, চাইছি না। আমাদের কেন জ্যোতিবাবু- বারবার খোঁচাচ্ছে। জ্যোতিবাবু মেরুদণ্ডটা কেন আমি বিক্রি শুভেন্দুবাবু বলে খোঁচাচ্ছি করেছিলেন? নাকি? আমি কেন খোঁচাচ্ছি না। মুসলিম মৌলবাদের আমি কাছে ঠিক- আমি জ্যোতিবাবু বলছি। মেরুদণ্ডটা আমি বিকিয়ে শুভেন্দুবাবু যখন বারবার দিয়েছিলেন? বিজেপির গল্প বলছিলেন, কেন বিজেপির এগেইনস্টে লড়াই করছিলেন, বুদ্ধবাবু আমি সেই পারেননি? প্রশ্নগুলো করেছি? কেন তিনি আমি শুভেন্দুবাবুর অপদার্থ এগেইনস্টে ছিলেন? একটা কথাও বলছি না। আরে কেন আজকের কথা বলো, আজকের বুদ্ধবাবু কথা। অপদার্থ ছিলেন যে তিনি করতে আমি পারলেন আজকের না? কথাও আমি বলছি, আজকের কথা বলছি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।